আচ্ছা বলুন তো, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাকে? তার নামের সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। তিনি আমেরিকান কানাডিয়ান অভিনেতা ডুয়াইন দ্য রক জনসন। ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনি জুনিয়র, অক্ষয় কুমার কিংবা জ্যাকি চ্যানের মতো অভিনেতাদের পেছনে ফেলে তালিকার শীর্ষস্থানটি দখল করে রেখেছেন এই অভিনেতা, যিনি অভিনয়ের দিক থেকে না হলেও শারীরিকভাবে নিঃসন্দেহে অত্যন্ত বলিষ্ঠ। ডোয়াইন জনসনের জীবনের একাধিক সত্তার মাঝে প্রধানতম দুটি সত্তা হল অভিনেতা এবং রেসলার। বর্তমানে অধিকাংশ তারকা অভিনেতার মতো সরাসরি অভিনেতা হিসেবে খ্যাতি লাভ করেননি তিনি, বরং হলিউডে পা রাখার আগে থেকেই তিনি ছিলেন বিশ্বব্যাপী সমাদৃত একটি নাম। কেননা ইতিমধ্যে ডাব্লিউডাব্লিউইতে পেশাদার রেসলার দ্য রক হিসেবে তিনি ছিলেন দারুণ সফল। রেসলার হিসেবে সেই নিশ্চিত ক্যারিয়ার ফেলে হলিউডে অভিনেতা হিসেবে যাত্রা খুব একটা সহজ ছিল না তার জন্য। পাড়ি দিতে হয়েছে বহু চড়াই উতরায়, বাস্তব জীবনের সম্মুখীন হতে হয়েছে কঠিন পরীক্ষার চরম বিষণ্ণ। কিন্তু সেই সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তিনি এসে পৌঁছেছেন আজকের অবস্থানে, এমন একটি অবস্থানে যেখানে দাঁড়িয়ে তিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে নিজের সম্ভাবনার কথা বললেও একেবারে হেসে উড়িয়ে দেওয়া যায় না। তবে চলুন ডোয়াইন জনসন মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সে প্রশ্ন সময়ের উপর ছেড়ে দিই। আপাতত বরং জেনে নেওয়া যাক এখন পর্যন্ত তার ক্যারিয়ারের নানা উত্থান পতনের কথা। 1972 সালে ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে জন্ম হয় ডোয়াইন ডগলাস জনসনের। তার দাদা পিটার স্মাইভিয়া এবং বাবা রকি জনসন দুজনেই ছিলেন সাবেক পেশাদার রেসলার। তাই পারিবারিকভাবেই পেশাদার রেসলিং এর আবহে বেড়ে উঠেছেন তিনি। চোখের সামনে দেখেছেন বাবাকে শরীরচর্চা করতে, রিংয়ে পারফর্ম করতে। তার নিজেও পেশাদার রেসলার হওয়াটা যেন নিয়তিই ছিল। তবে শুরুতেই সেই নিয়তিকে মেনে নিতে রাজি ছিলেন না তিনি, বরং নিজের ঢেউকায় শরীর ও অ্যাথলেটিসিজমকে কাজে লাগিয়ে তিনি চেয়েছিলেন আমেরিকান ফুটবল তারকা হতে। এই খেলায় নিজের দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে অর্জন করে নেন ইউনিভার্সিটি অব মায়ামিতে ডিভিশন 1-এ খেলার স্কলারশিপ। যদিও মাত্র একটি ম্যাচেই শুরু থেকে মাঠে নামার সুযোগ হয়েছিল তার, তবুও 1991 সালে চ্যাম্পিয়নশিপ দলের সদস্য ছিলেন তিনি এবং কলেজ ক্যারিয়ারে মোট 39টি ম্যাচ খেলেছেন। অনেকে মনে করেন ন্যাশনাল ফুটবল লিগে বেশ সফল একটি ক্যারিয়ার করতে পারতেন জনসন, যদি না মায়ামি হারিকেনসের হয়ে খেলার সময় তিনি গুরুতর আঘাত না পেতেন। তাই এনএফএল এ চেষ্টা না করে তিনি কানাডিয়ান ফুটবল লিগের দল কালগেরি স্ট্যাম্পডার্সের নাম লেখান। কিন্তু ওই সময়টাকে জনসন শুরু করেন তার জীবনের সবচেয়ে খারাপ সময় হিসেবে, কেননা সিএফএল এ খেলে সপ্তাহে মাত্র $250 আয় করতেন তিনি। বিগত ইনজুরির কারণে এনএফএল এ খেলার আশাও আর ছিল না। মাস দুয়েক ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার শেষ চেষ্টা করেও যখন নিজের মনকে প্রবোধ করতে পারলেন না, তখন জনসনের মাথায় এলো পেশাদার রেসলার হওয়ার সম্ভাবনা। বর্তমানে ডাব্লিউডাব্লিউই তখন ছিল ডাব্লিউডাব্লিউএফ। সেখানেই মানডে নাইটে বাবা ও দাদার নামের সমন্বয়ে সৃষ্ট রকি মাইভিয়া হিসেবে তার অভিষেক ঘটে 1996 সালে। ইতিপূর্বে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও দ্রুতই দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তিনি। এক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে তাকে শক্তিশালী রূপে উপস্থাপনের একটা বড় ভূমিকা ছিল। ডাব্লিউডাব্লিউএফ এর ইতিহাসে প্রথম তৃতীয় প্রজন্মের রেসলার আখ্যা দেওয়া হয় তাকে এবং সার্ভাইভার সিরিজে নিজের অভিষেককেই 8 জনের এলিমিনেশন ট্যাগ ম্যাচে প্রতিপক্ষ দলের শেষ 2 সদস্য ক্রাশ এবং গোল্ডেন ডাস্টকে এলিমিনেট করে সোল সার্ভাইভার হন তিনি। 1998 সালে জনসন মাইভিয়ার নাম মুছে ফেলে নিজেকে দ্য রক হিসেবে পরিচয় দিতে শুরু করেন এবং ন্যাশন অব ডমিনেশনে যোগ দিয়ে এক পর্যায়ে সেটির দলনেতাও হয়ে যান। প্রথম দিকে ধারাভাষ্যকাররা তার নামের সাথে মাইভিয়া জুড়ে দিতে থাকলেও দ্য রক নামটি সাধারণ দর্শক ভক্তরা আপন করে নেয়। ওই বছরই সার্ভাইভার সিরিজে ম্যানকাইন্ডকে হারিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়ন হন তিনি। পরবর্তী সময় দ্য রক দ্য কর্পোরেশন নামের আরেকটি এলিট রেসলারদের দলেও যোগ দেন এবং সেখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে তার প্রতিদ্বন্দ্বিতার রেসলিং ইতিহাসের কিংবদন্তি তুল্য মর্যাদা লাভ করে। একাধারে যেমন তিনি নিজে হয়ে ওঠেন দ্য পিপলস চ্যাম্প, তেমনি লোকের মুখে মুখে ঘুরতে থাকে তার সিগনেচার মুভ দ্য রক বটম অ্যান্ড দ্য পিপলস এলবোর নাম। তবে 2004 সালে হলিউডে ক্যারিয়ার করার লক্ষ্যে ডাব্লিউডাব্লিউই থেকে অবসর গ্রহণ করেন তিনি। যদিও এরপর বিভিন্ন সময় ফিরে এসেছেন তিনি, ম্যাচ খেলেছেন, এমনকি চ্যাম্পিয়নশিপও জিতেছেন।
WWE, WWF, WCW তে সব মিলিয়ে তিনি 10টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেন। WWE এর সক্রিয় রেসলার থাকাকালীনই 2000 সালে তার রক কিংবা জনসন উপস্থাপনা করেন স্যাটারডে নাইট লাইভে, যা তাকে রেসলিং দুনিয়ার পাশাপাশি মূলধারার বিনোদন জগতে পরিচিত এনে দেয়। তিনি নজর কাড়েন হলিউডের নির্মাতাদেরও। ফলে পরের বছরই দ্য মাম্মি রিটার্নস ছবিতে স্করপিয়ন কিং চরিত্রের মাধ্যমে হলিউডের অভিষেক হয়ে যায় তার। সেই ছবির ব্যাপক বাণিজ্য সফলতা জনসনকে পুনরায় ফিরিয়ে আনে বড় পর্দায়। 2002 সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্করপিয়ন কিং ছবিতে অ্যাকশন ফ্যান্টাসি ঘরোয়ানা চলচ্চিত্রে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখার পর জনসন তার কমেডি দক্ষতারও প্রদর্শনের চেষ্টা করেন 2003 সালের দ্য রান ডাউন এবং পরবর্তীতে দ্য গেমস প্ল্যান এবং গেট স্মার্ট ছবিগুলোতে। কিন্তু এসব ছবির কমেডি রোলে তিনি পূর্বের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে ব্যর্থ হন। এদিকে 2007 সালে তার বিবাহ বিচ্ছেদ ঘটে স্ত্রী ড্যানি গার্সিয়ার সাথেও মোটামুটি জীবনের আরও একটি কঠিন সময় উপনীত হন তিনি। তবে হাল ছেড়ে দেননি জনসন। হলিউডে নিজের পায়ের তলার জমিন শক্ত করতে তিনি ছিলেন মরিয়া। 2010 সালে তাকে দেখা যায় ড্রাইভার ছবিতে। তবে তার হলিউড ক্যারিয়ার টার্নিং পয়েন্ট বলা যায় 2011 সালের ফাস্ট 5 ছবিটিতে। এই ছবির মাধ্যমে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে প্রথম দেখা যায় তাকে এবং তার উপস্থিতির ফলেই সিরিজটি নিয়ে বিশ্বব্যাপী নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়। ওই সময়টায় জনসনের বৃহস্পতি ছিল তুঙ্গে। WWE তে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটে তার এবং প্রথমবারের মতো ডোয়াইন জনসন ও দ্য রক জনসন মিশে তিনি হয়ে যান ডোয়াইন দ্য রক জনসন। 2011 সালের রেসলম্যানিয়া WWE এর বাৎসরিক সবচেয়ে বড় ইভেন্ট তিনি হোস্টের ভূমিকা পালন করেন। আর ওই রেসলম্যানিয়া থেকেই শুরু হয় জন সিনার সাথে তার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা, যার সূত্র ধরে 2012 সালের রেসলম্যানিয়ার ওয়ান্স ইন আ লাইফটাইম ম্যাচে তিনি হারিয়ে দেন সিনাকে। শুরুতেই বলেছিলাম জনসনের বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হওয়ার কথা। এ খেতাব অবশ্য তার জন্য নতুন কিছু নয়। সেই 2016 সালেই $64.5 মিলিয়ন আয় করে তিনি ছিলেন ফোর্বসের মতে বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। 2017 সালে $65 মিলিয়ন আয় করে তিনি ছিলেন তালিকার দ্বিতীয় স্থানে। 1 নম্বর জায়গাটি হাতছাড়া হয় মার্ক ওয়ালবার্গের $68 মিলিয়ন কাছে। 2018 সালে তালিকার 1 নম্বর জায়গাটি দখল করেন জর্জ ক্লুনি, যার আয় ছিল $239 মিলিয়ন, যা রীতিমতো অবিশ্বাস্য একটি অঙ্ক। জনসনের আধিপত্য শুধু উপার্জনের তালিকাতেই সীমাবদ্ধ নয়। 2016 ও 19 সালে তিনি টাইমস ম্যাগাজিনের বিশ্বসেরা 100 প্রভাবশালীর তালিকায়ও জায়গা পান। তাছাড়া 2019 সালে যে কজন ব্যক্তিকে ম্যাগাজিনটির কভারে দেখা যায় তাদের মধ্যেও একজন ছিলেন তিনি। 2000 সালে প্রকাশিত হয় জনসনের দ্য রক সেজ নামক আত্মজীবনী, যেটি প্রথম সপ্তাহে উঠে এসেছিল দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকার এক। বর্তমানে ব্যক্তিজীবনে 3 সন্তানের বাবা জনসন। তার 2 মেয়ের মা। দীর্ঘদিনের প্রেমিকা লরেন হাসিয়ান তাকে 2019 সালের আগস্টে বিয়ে করেন তিনি। এছাড়া প্রথম স্ত্রী ড্যানি গার্সিয়ার সাথেও একটি মেয়ে আছে তার। বিচ্ছেদের পরও গার্সিয়ার সাথে বন্ধুত্ব অটুট রেখেছেন জনসন এবং গার্সিয়াই এখনো তার ম্যানেজারের ভূমিকা পালন করছেন। বর্তমানে হলিউডে অভিনয় জীবন নিয়ে প্রচন্ড ব্যস্ত সময় কাটছে জনসনের। সর্বশেষ 2019 সালের 4 অক্টোবর WWE শো স্ম্যাকডাউনের 20 বছর পূর্তিতে দেখা যায় তাকে। যদিও তার আগে 3 আগস্ট তিনি পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। অবশ্য রেসলিং এর শেষ বলে কিছু নেই, তাই আবারও রেসলিং রিংয়ে দ্য রকের ভূমিকায় তাকে দেখা যাওয়া অসম্ভব কিছু নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।